শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের সাক্ষাৎ, শিল্প খাতের গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস তারেক রহমানের। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। ইসিতে রাজনৈতিক নিয়োগের সমালোচনা জামায়াতের, কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান। ৮ বছরেও আলোর মুখ দেখেনি ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার প্রকল্প, ল্যাব বানানোর আগেই কোটি কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়। কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব, সে ব্যাপারে কাজ চলছে। এখনো হাম নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জন্য ফরিদপুর খুলনায় বেশি টাকায় সরঞ্জাম কেনায় ক্ষোভ প্রকাশ। নতুন সরকারের কূটনীতি বুঝতে কাল ঢাকা আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা হতে পারে প্রধানমন্ত্রীর সাথেও। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ শহরে চাপা উত্তেজনা। জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোন প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মসম্পদ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। ৫ দিন পর আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরাকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএম নেতারা। এ সময় তারা শিল্প খাতে গ্যাস সংকটের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত না নেয়ার অভিযোগ করেন। প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতেই উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী বলেও মন্তব্য করেন বিটিএম এর সভাপতি। জানান, গত ১৭ বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে এমন সংকট তৈরি হতো না। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জ্বালানি খাত বিষয়ক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই বিষয়ে আরও খবর রাখছেন সহকর্মী আরেফিন শাকিল। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এই বৈঠকটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের আরেফিন। ধন্যবাদ বৃষ্টি। মূলত সে বৈঠকটি শুরু হয়েছে, তবে বৈঠক শেষে মন্ত্রীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো বক্তব্য কিংবা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে যে ধারণা করা হচ্ছে, গতকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন। সেখান থেকে মালয়েশিয়া থেকে গ্যাস আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিদেশ থেকে কীভাবে এই গ্যাস সংকট মোকাবেলা করা যায় সেসব বিষয় নিয়ে মূলত মন্ত্রণালয়ের পদক্ষেপ করণীয়, সেগুলো ঠিক করার জন্যই মূলত আজকে এই বৈঠক। সেই বৈঠক শেষে হয়তো তার বিস্তারিত জানা যাবে। তবে বাংলাদেশ সরকার গ্যাস যে সংকট, সেই সংকট সমাধানের
সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর আগে তেলের সংকটের সময় ওই মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর সেটা কিন্তু সুরাহা হয়েছিল। সেই একইভাবে কীভাবে গ্যাস সংকট সমাধান করা যায় সেই কারণে মালয়েশিয়া আশপাশের যেই দেশগুলো রয়েছে সেখান থেকে আরও কীভাবে গ্যাস আনা যায় এবং সেটি কতটা কম দামে আনা যায় সেসব বিষয় নিয়ে মূলত আজকের এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে। এর আগে কিছুক্ষণ আগে বরেন্দ্র মহবুবী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গেও প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন, যেখানে রাজশাহী অঞ্চলে আপনি জানেন যে 16টি জেলায় সেখানে পানির সংকটের কারণে কৃষিখাত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সেই জায়গায় কৃষি কাজ যেন ব্যাহত না হয় সেক্ষেত্রে 2টি প্রকল্প সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছিল আগেই। সেটি মূলত নদী থেকে পানি খালে নিয়ে সেইখানে সেচ পদ্ধতি এবং সেই সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরও পানি সেখানে সরবরাহ করা যায় সেই প্রকল্প নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান জাফি তুহিনের সঙ্গে। তিনি বলছিলেন তারা সেই কাজটি শুরু করছেন এবং শীঘ্রই তারা আশা করছেন সেচের মাধ্যমে কৃষকদের যে সংকট সেই সংকট যেমন দূর হবে, তেমনি কৃষিকাজের 3 ফসল ফলানোর জন্য কৃষকদের যে দাবি সেটির বাস্তবায়ন ঘটবে। তাতে করে দেশে খাদ্য সংকট অনেকাংশেই সেখানে সমাধানের আশা তারা করছেন। এবং সেই সঙ্গে কিছুক্ষণ এর আগে মূলত যেটা সংবাদে বলছিলেন বস্ত্র খাতের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতি একটি বৈঠক হয়েছে। আপনি জানেন এর আগে উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়েছে বস্ত্র খাতের যে সংকট সেই সংকট সমাধানে। সেই কমিটি মূলত কাজ করছে কীভাবে বস্ত্র খাতের বিদ্যমান যে সংকট সেগুলো সমাধান করে কীভাবে বস্ত্র খাতকে আরও বেশি সম্প্রসারণ করা যায়, সেখানে আরও কীভাবে উৎপাদন বাড়ানো যায় এবং শিল্প খাতে গত কয়েক বছর ধরে যে গ্যাস এবং জ্বালানি সংকট রয়েছে সেই সংকট সমাধানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ বা বেশ কিছু সুপারিশ সরকার প্রধানের কাছে আগামী বৈঠক উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে সেই বৈঠক শেষ হওয়ার পরপরই সেই বিষয় নিঃসন্দেহে বিস্তারিত জানা যাবে। বৃষ্টি, বিস্তারিত আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ আরেফিন। এদিকে শিল্প কারখানায় জ্বালানি সংকটের যেই বিষয়টি প্রকট হচ্ছে দিন দিন সে বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। উদ্যোক্তারা আসলে কি বলছেন? মন্ত্রিসভায় তো এই সংকট নিয়ে একটি সভা চলছে, নিশ্চয়ই বৈঠক শেষে একটি ফল আমরা পাবো, তবে জ্বালানি সংকট নিয়ে উদ্যোক্তাদের কি ভাষ্য? শিল্প কারখানায় উৎপাদন কিভাবে চলছে? বৃষ্টি, যে জ্বালানি কেন্দ্র করে যে খুব শঙ্কার মধ্যে সেটি মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ একটি শিল্প কলকারখানায় একটি ডাইং বা ফিনিশিং রেটে যেই পরিমাণ উৎপাদন হতে তার থেকে 70 থেকে 80 কমে গিয়েছে। অর্থাৎ ফেব্রিক যেখানে ডাইং হয় অর্থাৎ কালার হয় সেখান থেকে সঠিক সময়ের মধ্যে তারা ফেব্রিক পাচ্ছে না, যে কারণে গার্মেন্টসের অনেক লাইন কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলছেন যে গত 8-10 দিন ধরে এই যে এলএনজি মাতারবাড়ি এলএনজি টার্মিনালের দুর্ঘটনার কারণে মেরামত কাজ চলছে, সে কারণে গ্যাসের প্রচন্ড সংকট তৈরি হয়েছে এবং আরো 8-10 দিন লাগতে পারে এটি পুরোপুরি মেরামত হয়ে সচল হওয়ার জন্য। এই যে এই সময় প্রায় 20 দিনের মতো সময় যে চলে যাচ্ছে, এতে করে কিন্তু তাদের যে আগামী মাসের বেতন অর্থাৎ সামনের যে মাস আসছে আগামী 10 তারিখে যে বেতন দিতে হবে সেই বেতন তারা দিতে পারবেন না, এমনটা তারা শঙ্কা প্রকাশ করছেন। কারণ তারা বলছেন যে শিপমেন্ট যদি সঠিক সময় করতে না পারে তাহলে তাদের ডিসকাউন্টে শিপমেন্ট করতে হতে পারে। এবং এই যে 2টি লস অর্থাৎ একদিকে উৎপাদন হয়নি আর একদিকে শিপমেন্ট করতে হলে তাদের ডিসকাউন্টে বায়ারকে শিপমেন্ট করতে হবে, এই 2টি লসের কারণে তারা আসলে আগামী দিনে শ্রমিকদের কিভাবে বেতন দিবেন সেই দুশ্চিন্তায় আসছেন, যে কারণে তারা শিল্প মালিক সমিতির বা তাদের যে অ্যাসোসিয়েশন আছে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম কিছুক্ষণ আগে আমাদের কাছে দাবি করেছিলেন যে তাদেরকে এই মাসের বেতন দেওয়ার জন্য একটি সফট লোন যেন বাংলাদেশ ব্যাংক থেকে প্রদান করা হয়, যাতে শ্রমিক অসন্তোষ রোধ করে শ্রমিকদের বেতন ভাতা তারা পরিশোধ করতে পারেন, যেমন দাবি কিন্তু তারা করে আসছিলেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ স্মিথ। এমপিও ভুক্ত শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবে ইসির এমন সুপারিশে আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। সকালে নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে জামায়াত ইসলামী এই আপত্তি জানায়। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংবিধানে এমপিও ভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না এমন কিছু নেই। জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না এমন প্রশ্ন তুলে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে দলটি। ইসির সাথে বৈঠকে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনে বাঁধা, নিষিদ্ধ দলগুলোর পদধারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবিও জানায় জামায়াত ইসলামী। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটা ঘোষণা করা ইসির দায়িত্ব, মন্ত্রী বা কোনো দলের নেতার নয়।
নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ল্যাবের ভবনে নির্মাণ হয়নি, কিন্তু 15 কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। 4 বছর ধরে সেগুলো আবার অলস পড়ে আছে। রাজধানী ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টারে এমন কাণ্ড দেখা গেল। 8 বছর আগে একনেকে পাশ হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। সহকর্মী হাসান মিসবার প্রতিবেদন। জ্বলছে আলো, কিন্তু চলছে না ল্যাবের যন্ত্রপাতি। বৈদ্যুতিক সংযোগ দিয়ে সচল রাখার এই চেষ্টা। ল্যাবে থাকা রেফ্রিজারেটরের মূল্য প্রায় 86 লাখ টাকা। -86 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায় নমুনা। আরও এমন অনেক যন্ত্রপাতি আছে ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে, কিন্তু সবই পড়ে আছে অলস, নেই ব্যবহার। সংবেদনশীল বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে। প্রথম দিকের কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে, তারও কোনো ব্যবস্থা দিচ্ছিল না। যদি এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, এখানে যে কোটি কোটি টাকা দামের অতি উচ্চমাত্রার সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে, এগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি এটি যদি অন্য সরকারি বা অন্য কোনো বেসরকারি ল্যাবেও স্থানান্তর করা হয়, এই স্থানান্তরজনিত কারণেও এটি অনেক যন্ত্রপাতি নষ্ট হবে এবং একটা বিরাট আর্থিক ক্ষতি হবে। 2018 সালে একনেকে পাশ হয় বঙ্গমাতা সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ব্যয় ধরা হয় 1,500 কোটি টাকা। উদ্দেশ্য, দেশে একটি বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠা। কিন্তু ল্যাবের ভবন নির্মাণে গুরুত্ব না দিয়ে শুরু হয় যন্ত্রপাতি কেনা। বাধার মুখে যা থামে 15 কোটিতে। আর সেই যন্ত্রগুলো অস্থায়ীভাবে বসানো হয় বিএমআরসি ভবনের একটি অংশে। প্রকল্প পরিচালক সহ জনবল 3 জন। মহাখালীর বিএমআরসি ভবনের পাশে এই জায়গাটিতেই ল্যাবটি হওয়ার কথা ছিল। এখানে ল্যাবের জন্য বরাদ্দ করা হয় 3 একর জায়গা, কিন্তু গত 8 বছরেও ল্যাবের এই জায়গা উদ্ধার করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে আলোর মুখ দেখেনি এই ল্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জায়গা উদ্ধারের জটিলতা এখন কম, তাই সংশোধন করা হয়েছে ডিপিপি। দেশের স্বাস্থ্য গবেষণাকে এগিয়ে নিতে মলিকুলার ল্যাবের গুরুত্ব আছে জানিয়ে প্রকল্পটি নতুন করে এগিয়ে নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে বড় সমস্যা, এটার কোনো লোকবল নাই। এটার পিছনে কোনো বিজ্ঞানী, কোনো কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব। সে ব্যাপারে কাজ চলছে এবং সেক্ষেত্রে দেশি এবং বিদেশি সহায়তা নিয়ে, প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা নিয়ে আমরা বড় আকারে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি। চিকিৎসকেরা বলছেন, অন্তর্বর্তী ল্যাবের যন্ত্রপাতি ক্যান্সার শনাক্ত সহ রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। তাতে বিদেশে নমুনা পরীক্ষার নির্ভরতা কমবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এখনো হাম নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি। দ্রুতই আরও 1 লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সরকার কাজ করছে, কিন্তু সততা না থাকলে সম্ভব নয় তা। ফরিদপুর ও খুলনায় বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, 8 বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল হবে। দ্রুত উদ্বোধন হবে 5 বিভাগীয় শহরে শিশু হাসপাতাল। 1000 বেডের 18টি হাসপাতাল করা হবে। স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হচ্ছে তা দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, কেউ যেন চিকিৎসা ছাড়া মারা না যায়। বাট এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। অনেকে আছে গবেষণা করার কথা বলে, গবেষণা তো দরকার, বাট হামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল অলরেডি নাই। একটা হলো মানুষের পুষ্টি থাকতে হবে যাতে নিউমোনিয়াটা না হয় বাচ্চাদের, আর একটা ভ্যাকসিন দিতে হবে। আজকে আমরা দেখতে গেলাম অনেকগুলি হসপিটালে, দেখা গেল এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনের ফুটপাতে
অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। দুর্ভোগের চিত্র দেখতে মধ্যরাতে সরেজমিনে যান স্বাস্থ্য সচিব। বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুতই দুর্ভোগ লাঘব করা হবে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফুটপাতই তখন রোগীদের অস্থায়ী ঠিকানা। বৃষ্টি বাদল আর মশার কামড় সহ্য করে এভাবেই রাত কাটছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের। বহির্বিভাগের টিকিট দেওয়া শুরু হয় সকাল 8টায়, তবে গেট খোলার পরই শুরু হয় হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা। রোগীরা জানান, সামর্থ্যের অভাবে ফুটপাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। ফুটপাতে শুয়ে আছেন কেন? কোন থাম ভিতর থাকবে না, কতদিন বেড়ে ঘুরে 2টা সুই দিছি, আর একটা সুই দিলে তাহলে বাসি। টাকা পয়সা শোর আর কি, গরিব মানুষ বোঝেন না, কই থাকবো। আস্তে আস্তে রাইতে গেছে গাছকে এখানে কাটাইছি। সকালে যদি আমি রিপোর্টটা 12টার আগে ফাইল জমা না দেই, আবার ডাক্তার দেখবো না। মাঠে যদি জায়গা দেয় তাহলে আমাদের একটু সহযোগিতা হইতে বা ভালো লাগবে, থাকার স্থান ভালো হইতে। মধ্যরাতে রোগীদের দুর্ভোগের চিত্র সরজমিনে দেখতে যান স্বাস্থ্য সচিব। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 100 জন আউটসোর্সিং, 41 জন আনসার, তারপরে আমার মানুষগুলো এই চিকিৎসা প্রার্থীরা এভাবে কষ্ট পায়, এটা টলারেট করা হবে না। যেহেতু আমার নজরে আসছে, ইনশাল্লাহ আমরা এই মানুষের এই অন্তত এই দুর্ভোগটুকু আমরা চেষ্টা করব লাঘব করার জন্য। সেটা ই টিকেটিং হোক কিংবা অন্যভাবে আরও আমরা স্পেস বাড়িয়ে, অথবা আমরা ধরেন একটা এক্সটেনশন করে একটা ওয়েটিং রুম তৈরি করে বড় করে আমরা এটাকে আমরা শৃঙ্খলা এবং মানুষের যেন যে ভোগান্তিটা দৌড় দেওয়ার ভোগান্তি, এটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে, আমি নিশ্চয়তা দিচ্ছি। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা 15 দিনও হতে পারে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। বলেন, চিকিৎসা সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছালেই কমবে এই চাপ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের কূটনীতি বুঝতে বৃহস্পতিবার ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলে বাংলাদেশ যে ওয়াশিংটনের স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করছে না, সেটি স্পষ্ট করা জরুরি। বাকিটা সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্টে। সার্জিও গোর জানুয়ারি থেকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, উজবেকিস্তানে জন্ম নেয়া ট্রাম্পের এই বিশ্বস্ত সহচর। তারও আগে গত বছরের আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো দেখভাল করছিলেন তিনি। দিল্লি আসার আগে ছিলেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পরিচালক। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এ অঞ্চলের শীর্ষ নেতাদের সাথে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসছেন তিনি। সূচি অনুযায়ী বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও বাণিজ্যিক ঘনিষ্ঠতা দৃশ্যমান। এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকা স্বাভাবিক, সে কথা বলছিলেন ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই কূটনীতিক। তাদের প্রায়োরিটি অঞ্চল এখন পরিষ্কার চীনকে ঠেকাও। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে এসছেন, চীনাদের কাছ থেকে একটা বড় প্রকল্পের প্রস্তাব আছে, সেগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান কি এটা সম্পর্কে তারা জানতে চাইবেন। তারা বাংলাদেশকে একটা মনেও করে দিতে পারেন যে এআরটির আওতায় বাংলাদেশ কিন্তু এক ধরনের আবদ্ধতায় আছে, কারণ এখানে নন মার্কেট ইকোনমির সাথে ইন্টারাকশনে গেলে তার কনসিকুয়েন্স হতে পারে। অন্তর্বর্তী আমলে সই হওয়া বাণিজ্য চুক্তির ফলো আপের পাশাপাশি বাংলাদেশকে কিছু করতে বাধ্য করা চাইলেও সম্ভব নয়, এমন ধারণা অবশ্য বেইজিংয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের। তারা আমাদেরকে কি দিতে পারে, আমরা কি নিতে পারি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। যে চুক্তিটা তাদের সাথে হয়েছে, চুক্তিটা সমতা ভিত্তিক চুক্তি নয়, অসম চুক্তি,
এবং সেই চুক্তি মানতে সরকার বাধ্য থাকবে না, এটা বুঝবার মতন ক্ষমতা তার আছে এবং সুতরাং ওইভাবে কিছু করবে না। তারা আমাদের মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে যেটুকু আদায় করতে পারে সেটা করবে। বাংলাদেশ চাইলেও যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষকে বাদ দিতে পারে না, এই বাস্তবতা ট্রাম্প প্রশাসনেরও জানা। এ কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক বলছিলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু ঢাকা করবে না, এই আশ্বাস পেতে চায় ট্রাম্প প্রশাসন। চীনের সাথে আমাদের যে সম্পর্ক বা মালয়েশিয়ার সাথে যে সম্পর্ক বা তুরস্কের সাথে, এগুলো কিন্তু খুবই স্বাভাবিক এবং আমি নিশ্চিত যে আমেরিকা আমাদের এই যে কম্পালশনসগুলো সেটা সে বুঝে যে আমাদেরও তো একটা রাষ্ট্র হিসেবে বেঁচে থাকা, সামনে এগুনোর আমাদের একটা পথ আমাদের তৈরি করতে হবে এবং সেই পথটা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক না হয় সেটিকে মাথায় রেখে আমরা করার চেষ্টা করবো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এগুলো নিয়ে যে কিছুটা আপনার অস্বস্তি থাকতে পারে সেটি আমি দ্বিমত পোষণ করব না। কথা হলো যে সেটি তারা কিভাবে আমাদের কাছে উপস্থাপন করে এবং আমরা কিভাবে সেটিকে সামাল দিই। বিএনপি সরকার গঠনের পর সার্জিও গোরের আগেও ঢাকা সফর করেছেন ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্তা। গেল মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও 2 মাস আগে ঢাকা ঘুরে গেছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিন্স। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কৃষকদের দাবি অনুযায়ী ডাবল লিফটিং এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় শীঘ্রই 2টি প্রকল্পের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফর তুহিন কথা জানিয়েছেন। বলেন, প্রথমে মহানন্দা নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেচের ব্যবস্থা করা হবে। বিগত সময় বরেন্দ্র অঞ্চলের কৃষির উন্নয়নে কোনো কাজ হয়নি, যথাযথ বাজেট দেয়া হয়নি, এতে মুখ থুবড়ে পড়ে কৃষিখাত। বর্তমান সরকারকে কৃষি বান্ধব উল্লেখ করে চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বৈঠকে। এখন থেকে সেচের মাধ্যমে 3 ফসল হবে রাজশাহী অঞ্চলের 16 জেলায়। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করছি। এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মঙ্গলবার শহরের কোর্ট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরের হামলার জের ধরে দুপক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের 144 ধারা জারির আদেশে বলা হয়, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান করে। অপরদিকে সদর পৌর বিএনপি ও জেলা ছাত্রদল একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ অবস্থান কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশ পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। কালকের কনসিকুয়েন্স হিসেবে আজকের যে প্রোগ্রাম এটা নিয়ে আমরা ইয়েতে আছি, বাট আমাদের কাছে অভিযোগ আজকে দিবে বলছে যে অভিযোগ আসলে আমরা তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই করব। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে সহকর্মী প্রদীপ দাস সাগরের সাথে যুক্ত আছি। প্রদীপ, জানাবেন শহরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, যেহেতু এখন হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে আর দুই দলই তো কর্মসূচি দিয়েছিল, সেটি নিয়ে দুই দলের নেতারা কিছু বলেছে কিনা? বৃষ্টি, আসলে হবিগঞ্জ শহরের যে সার্বিক অবস্থা সেটা যদি আমি বলি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং খুব যে অস্বস্তি সেটা আসলে এখন পর্যন্ত শুরু হয়নি, যেহেতু বিকেল 3টায় কর্মসূচি ছিল এনসিপির এবং একই সময়ে ছাত্র দলের একটি কর্মসূচি রয়েছে, একই সাথে উপজেলা বিএনপি এবং সদর বিএনপি তাদের কর্মসূচি রয়েছিল। এর প্রেক্ষিতে মূলত 144 ধারা জারি করা হচ্ছে। কিছুক্ষণ আগ থেকে ঘন্টাখানেক থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তারা এর মধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে যেমন জানিয়েছেন তার
তাদের যে কর্মসূচির প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি হবিগঞ্জ এসে পৌঁছান তাহলে তারা তাদের কর্মসূচিটি পালন করবেন। অপরদিকে ছাত্রদল সভাপতি আমাদেরকে যেমন জানিয়েছেন যে তারা যেহেতু প্রশাসন 144 ধারা জারি করেছে এই কারণে তারা আপাতত কোনো কর্মসূচি পালন করছেন না, কিন্তু যদি হবিগঞ্জে অন্য কোনো সংগঠন যদি কোনো ধরনের কর্মসূচি করতে যায় তাহলে তাদের যে অবস্থান তখন তারা সেটি সেখানে দেখাবে। আর এখন পর্যন্ত আসলে গতকালকের ঘটনায় কোনো ধরনের মামলা দায়ের হয়নি। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এখন তো তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো তারা পাননি, যদি তারা অভিযোগ পান তাহলে তারা সেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। তবে 144 ধারা যেন উভয় পক্ষ মেনে চলেন সে কারণে উভয় পক্ষের সাথে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় তারা যোগাযোগ করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং তারা প্রত্যাশা করছেন উভয় রাজনৈতিক দল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে তাদের কর্মসূচি থেকে বিরত থাকবেন। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ প্রদীপ। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সরওয়ারের মনোনয়নপত্র বাতিল করে ইসি, পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন সরওয়ার। তবে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে ফলাফল প্রকাশটি স্থগিত ছিল এবং 9 জুলাই চূড়ান্ত শুনানিতে প্রার্থিতা বাতিলে ইসির যে সিদ্ধান্ত তা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেদিনই চট্টগ্রাম 2 আসনে সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে ইসি সচিবালয়। একই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরওয়ার। হাইকোর্টের রায় কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতারকৃত আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না বলেও আদেশ দেন। একই সাথে সে সময় সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আর এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না। তবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি তিনি যদি এজাহারে নাম নাও থাকেন, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারো সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গোছানোর সাথে সাথে কর্মসংস্থান নিয়েও নির্দিষ্ট লক্ষ্য আছে সরকারের। তিনি জানান, ফিলিপাইনের সাথে মিলে নার্সিং শিক্ষার মান বৃদ্ধির জন্য একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে $150 মিলিয়ন অর্থায়ন করবে এডিবি। এতে আগামী কয়েক বছরের মধ্যে নার্সিং শিক্ষা ও মানের দৃশ্যমান উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজকে স্ট্যান্ডার্ড রক্ষায় সময়সীমা বেঁধে দেওয়া হবে। আরও জানান, নার্স, মিডওয়াইফ, ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্টের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেওয়া হবে। উনি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমাদের যে পিছিয়ে পড়া যে প্রফেশনগুলো আছে হেলথ সেক্টরের মধ্যে একটা নির্দিষ্ট মানে নিয়ে আসতে না পারি, আমরা কখনোই বাংলাদেশে একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা আজকের এবং আগামী প্রজন্মের যে স্বাস্থ্য চ্যালেঞ্জ এগুলো মোকাবেলা করবে সেটা আমরা করতে পারবো না। নোয়াখালীর সেনবাগে সুন্দরপুর গ্যাস ক্ষেত্রের 4 নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। প্রতিদিন এই কূপ থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা পেট্রোবাংলার। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। গ্যাস কূপ খনন কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন।
বৃষ্টি, আপনি যেটি বলছিলেন যে নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারইগাঁ যে গ্রামটি রয়েছে, আমি সেই গ্যাস কূপটিতে রয়েছি এবং এখানে গতকাল থেকে গ্যাস কূপের খনন কাজ শুরু হলো। আজ বলা যায় যে পুরো দমে আনুষ্ঠানিকভাবে যে গ্যাস কূপের খনন কাজ সেটি শুরু হয়েছে, অর্থাৎ এটিকে বলা হচ্ছে যে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প এবং বাফেক্সের তত্ত্বাবধানে এই যে সুন্দরপুর 4 গ্যাস কূপের খনন কাজ সেটি পরিচালিত হচ্ছে এবং এখানকার যারা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা রয়েছেন তারা এখানে গ্যাস কূপের যে খনন কাজ তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে এখানকার তারা এর আগে তারা 2 এবং 3 সিসমিক যে টেস্ট তারা সেটির মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে এখানে গ্যাসের মজুদ রয়েছে এবং সেই অনুযায়ী তারা 1551 মিটার তারা খনন করবেন প্রাথমিকভাবে এবং তাদের যে মূল্যায়ন সেটি হচ্ছে যে 1361 মিটারে যে তারা গ্যাসের যে প্রথম জোন সেটি তারা খুঁজে পাবেন এবং সেখান থেকে তারা গ্যাস উত্তোলন করতে পারবেন। এবং আপনারা জানেন যে প্রতিটি গ্যাস ক্ষেত্রে কয়েকটি জোন থাকে এবং প্রথম জোনে তারা এই কাজটি করবেন 45 দিনে এবং এর আগে সুন্দরপুর 1, 2 এবং 3 যেটি কোম্পানিগঞ্জ উপজেলা রয়েছে সেখান থেকে আসলে প্রতিদিন 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। সেখানকার 1 এবং 3 নম্বর যে কূপটি রয়েছে সেটিতে ওয়ার্ক ওভারের জন্য আপাতত গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে এবং 2 নম্বর যে কূপ রয়েছে সেটি থেকে প্রতি 1.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে এবং আজকে যে এখানে গ্যাস কূপের খনন কাজ চলছে এটিতে আসলে নোয়াখালীর মানুষ বেশ উচ্ছ্বসিত এবং তারা খুশি, কেননা সারা দেশে যে গ্যাস সংকট রয়েছে মনে করছেন যে সেটি কিছুটা লাঘব হবে এবং স্থানীয় যে গ্যাসের চাহিদা সেটিও মিটবে এবং এখানকার যারা বাফেসের কর্মকর্তারা রয়েছেন তা আমি সকাল থেকে তাদের সাথে আসলে কথা বলেছি, কূপটিতে ছিলাম এবং তারা যেটি বলছেন যে আসলে তারা 45 দিনে তাদের যে খনন কার্যক্রম তারা এটি চালিয়ে যাবেন এবং 15 দিনের ডিএসটি টেস্টের পরেই আসলে তারা সুনির্দিষ্টভাবে জানাতে পারবেন যে আসলে এই কূপটিতে ঠিক কি পরিমাণ গ্যাস তারা পাবেন এবং জাতীয় গ্রিডে তারা সরবরাহ করতে পারবে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সবুজ। 2100 কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট থেকে নাম প্রত্যাহার করতে উচ্চ আদালতে আইনি প্রতারণার অভিযোগে জিপিএইচ ইস্পাত কোম্পানিকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 30 দিনের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এই টাকা জুলাই আহতদের চিকিৎসার জন্য খরচ করার নির্দেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জিপিএইচ ইস্পাত নামের একটি কোম্পানি দীর্ঘদিন ধরে ঋণ খেলাপি থাকার পরও কেন্দ্রীয় ব্যাংকের খেলাপির তালিকা থেকে তাদের নাম বাদ দিতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়। কোম্পানিটি উচ্চ আদালতের আদেশ গোপন করে নিম্ন আদালতে আরেকটি আবেদন করে এবং সেখানে ব্যর্থ হয়ে উচ্চ আদালতের অপর একটি বেঞ্চে একই গ্রাউন্ডে আরেকটি আবেদন করে, যেটি পুরোপুরি প্রতারণার শামিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। 5 দিনের বিরতির পর পাল্টা হামলায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র, কমপক্ষে 10 জনের প্রাণ গেছে। এদিকে জর্ডানের মুওয়াফফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা সফলভাবে প্রতিহতের দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। কয়েকদিন শান্ত থাকার পর আবারও অস্থিরতা মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের আচমকা হামলায় প্রকম্পিত হয় ইরাকি ভূখণ্ড। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের একাধিক ঘাঁটি টার্গেট করে যৌথ বাহিনী। ধ্বংস করা হয় পিএমএফ এর লজিস্টিক্স ও অস্ত্রের গুদাম। ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘাঁটি। নিবেনা শহরেও হয়েছে হতাহতের ঘটনা। বসরা প্রদেশে হয় জোরালো বিস্ফোরণ। অভিযানের খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা এবং রিয়াদকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছিল।
এদিকে জর্ডানের মুয়াফফাক আল সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। টার্গেট করা হয় বিভিন্ন স্থাপনা ও কমান্ড সেন্টার। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 5টি মিসাইল ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও হুমকি অব্যাহত থাকবে ততক্ষণ হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ওয়াশিংটনের অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতার। অনিক রহমান, যমুনা নিউজ। নতুন কুড়ির নারী ফুটবলের ফাইনাল সেরা রংপুরের স্মৃতি কিসকু একটা মোবাইল ফোনের অভাবে মায়ের সাথে প্রায় 3 মাস কথা বলতে পারছিলেন না, যেই খবর যমুনা টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গ্রামে গিয়ে মা মাতিমাই হেমব্রনকে আর পাননি কিসকু। জানা যায় কিস্কুর মা কাজের সন্ধানে ঢাকায় এসেছেন, তবে মায়ের কাছে কোনো ফোন না থাকায় তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না। কোথায় কেমন আছেন মা তা নিয়েও শঙ্কিত কিসকু। দেশবাসীর কাছে মায়ের সন্ধান চেয়েছেন। কিস্কুর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার চক কৃষ্ণপুর গ্রামে। আমরা বিভাগ খেলতে গেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছি। তোমাকে দেখার ইচ্ছা করতেছে অনেক, তুমি থাকলে ভালো লাগতো। অনেকদিন থেকে কথা বলি না তোমার সাথে, খুব দেখার ইচ্ছা করতেছে। বিশ্বকাপের বাণিজ্যিক শেয়ার বিক্রি করে বড় বিনিয়োগ আনতে চেয়েছে ফিফা, আর তাতেই তোলপাড় বিশ্ব ক্রীড়া জগৎ। ফিফার দাবি এতে ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত হবে। সফল হলে বাংলাদেশও 246 কোটি টাকা পাবে। কিন্তু উয়েফার স্পষ্ট হুঁশিয়ারি, ফুটবল কোনো বিক্রির পণ্য নয়। এদিকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ্বকাপ বয়কট করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান নেশন। চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে। সবুজ গালিচায় মোড়ানো ফুটবল কি তবে এবার টাকার কাছে বিক্রি হতে চলেছে? ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোর এক চাঞ্চল্যকর পরিকল্পনায় এখন তোলপাড় ক্রীড়া বিশ্ব। মূল পরিকল্পনাটি হলো বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক কার্যক্রম চালাতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন কোম্পানি গড়া, যেখানে 20% শেয়ার বিক্রি হবে মার্কিন বিনিয়োগকারীদের কাছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিকল্পনা কিভাবে লাভজনক হতে পারে? ফিফা এবং তাদের আর্থিক সহযোগীরা মূলত বিশ্বখ্যাত মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছ থেকে প্রায় $4 বিলিয়ন বিশাল বিনিয়োগ তুলে আনতে চাইছে। এই বিশাল মূলধন বিশ্বব্যাপী ফুটবলের বাণিজ্যিক বাজার, সম্প্রচার সত্য এবং ইভেন্ট অপারেশনে খাটানো হবে। এর ফলে ফিফার বার্ষিক আয় বহুগুণে বেড়ে যাবে। ফিফা আশাবাদী যে এই ব্যবসার লভ্যাংশ থেকে প্রতিটি সদস্য দেশকে এককালীন $20 মিলিয়ন পর্যন্ত বড় অঙ্কের উন্নয়ন তহবিল দেওয়া সম্ভব হবে, যার মানে পরিকল্পনা সফল হলে বাংলাদেশও পাবে এককালীন 246 কোটি টাকা। তবে এই লাভজনক রূপকথার পেছনের চিত্রটি মানতে নারাজ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তাদের সাফ কথা, ফুটবল ফিফার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বিক্রির কোনো পণ্য বা কাঁচামাল নয়। তাদের প্রধান ভয় হলো বাইরের বিনিয়োগকারীরা টাকা ঢাললে তারা মুনাফা চাইবে, আর সেই মুনাফা নিশ্চিত করতে ফিফা বাধ্য হবে বিশ্বকাপ কিংবা ক্লাব বিশ্বকাপের আকার ও ম্যাচের সংখ্যা অতিরিক্ত বাড়িয়ে দিতে, যা খেলোয়াড়দের উপর শারীরিক চাপ সৃষ্টি করবে এবং জাতীয় লিগগুলোর সূচি ধ্বংস করবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ শেষ হতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়েছে দল বদলের জমজমাট লড়াই। 2026-27 মৌসুমকে সামনে রেখে যখন চড়া দামে খেলোয়াড় কেনার প্রতিযোগিতা চলছে, ঠিক তখনই ফ্রি এজেন্টের বাজারে মিলছে বিশ্বসেরা সব তারকাদের, যাদের মাঝে অন্যতম মোহাম্মদ সালাহ, জেডন স্নোচো, মাউরো ইকার্দি, দুসান ভ্লাহোভিচরা। কোনো প্রকার ট্রান্সফার ফি ছাড়াই এসব তারকাদের দলে নেওয়ার সুযোগ মিস করতে চায় না কোনো ক্লাব। ফ্রি এজেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো আক্রমণ ভাগের স্ট্রাইকার ও উইঙ্গাররা। লিভারপুল ছাড়ার পর ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিষয় মোহাম্মদ সালাহর নতুন কোনো ক্লাবে যোগ না দেয়া। সৌদি আরব, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো লোভনীয় প্রস্তাব নিয়ে প্রস্তুত থাকলেও তিনি সময় নিচ্ছেন।
26 বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার দুসান ব্লাহোভিচকে দলে ভিড়াতে আগ্রহী বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হওয়ার পর ইংলিশ উইঙ্গার জেডন সানচোর দিকে চোখ রাখছে একাধিক বড় শক্তি। এছাড়াও এই তালিকায় আছেন রিয়াদ মাহরেজ, রাহিম স্টার্লিং, উইলফ্রেড জাহা, আদামা ট্রাউরে, অ্যান্থনি মার্সিয়াল এবং মাউরো ইকার্দি। যেসব ক্লাব রক্ষণভাগ শক্ত করতে চায় আবার একই সাথে এড়াতে চায় বিশাল ট্রান্সফার ফি, তাদের জন্য রয়েছে বড় বড় নাম। ইংলিশ সেন্ট্রাল ডিফেন্ডার জন স্টোনসকে নিয়ে লড়াই চলছে আর্সেনাল, চেলসি ও ইন্টার মিলানের মধ্যে। রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়া দানি কারভাহাল ও ডেভিড আলাবা এবং ইন্টার মিলানের সাবেক 38 বছর বয়সী ফ্রান্সিসকো আসারবি এই পজিশনে অভিজ্ঞতার দারুণ উৎস হতে পারেন। মাঝমাঠে বিশ্বমানের ফুটবলারদের ফ্রি এজেন্ট তালিকাটি সবচেয়ে শক্তিশালী। বায়ার্ন মিউনিখে 8 বছর কাটানোর পর দলহীন গোরেৎসকা। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে আসা জুলিয়ান ব্র্যান্ডাটের পরবর্তী ঠিকানা হতে পারে লিডস ইউনাইটেড। সৌদি প্রো লিগ ফেরত তারকা ফাবিনহো, জর্জিও উইলনাডাম, ফ্রাঙ্ক কেসি এবং মার্সেলো ব্রোজোভিচ মুক্ত খেলোয়াড় হিসেবে নতুন ক্লাব খুঁজছেন। ফ্রি এজেন্টের বাজারে বিশ্বমানের বিকল্প কম হলেও ব্যাকআপ ও অভিজ্ঞ গোলরক্ষকের সন্ধানে থাকা দলগুলোর জন্য রয়েছে বেশ কিছু অপশন। নরওয়ের হয়ে বিশ্বকাপে চমৎকার পারফর্ম করা 35 বছর বয়সী আরজান নাইল্যান্ডের সেভিয়া ছাড়ার পর নতুন ক্লাবের সন্ধানে আছেন। এছাড়াও গোলকিপারের ফ্রি এজেন্টের তালিকায় আছেন আর্সেনালের সাবেক 2 গোলরক্ষক নেতো ও ম্যাথিউ রায়ান এবং ফুলহ্যামের স্টিভেন বেন্ডা ও সার্হিও রিকো। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী স্নিগ্ধ পুরবী। দেখার আমন্ত্রণ রইল।